না ওভেন লাগবে, না হাঁড়ি কড়াই প্রেসার কুকার এসব লাগবে। গ্যাসে তাওয়া বসিয়ে তার উপরে এরকম চা বানানোর সসপ্যানেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ডিম বাটার চিনি ছাড়া এই ক্রিসমাস কেক। অনেকেই হয়তো দেখে ভাবছেন যে আমার নতুন চ্যানেলে তো এরকম একটা রেসিপি গতকালকেই আমি দিয়েছিলাম, আবার এখানে কেন? তো দুটো কেকের রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি যেমন যেমন স্টেপ বাই স্টেপ এগিয়েছি তেমন ভাবেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখুন, একটা ফ্রাইং প্যানে এক মুঠো মতো চিনেবাদাম নিয়ে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা হয়ে গেলে এগুলো খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে নেব, মানে দু টুকরো করে নেব। বাদামটা নামিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানটা গরম আছে, তো এই গরম ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুড়। আর এর সাথে 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। এবার এই গুড়টাকে ক্যারামেলাইজড করে নেব। গুড়ের ক্যারামেল তৈরি করা হলে কেকটার কালার যেমন সুন্দর হবে তেমন ক্যারামেলের একটা ফ্লেভারও কিন্তু কেকে অ্যাড হবে। তো সেই কারণেই আমি গুড়টা ক্যারামেলাইজ করে নিচ্ছি, যাতে গুড়ের গন্ধটা চলে গিয়ে ক্যারামেলের ফ্লেভারটা কেকে অ্যাড হয়। আর চিনির ক্যারামেল তৈরি করতে যেমন অনেকটা বেশি সময় লাগে, গুড়ের ক্যারামেল কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মোটামুটি 2 মিনিটের মধ্যেই কিন্তু গুড়টা ক্যারামেলাইজড হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু এটা পুড়েও যেতে পারে। যখন দেখবেন গুড়ের এই মিশ্রণটা একদম আঠালো টাইপের হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গেছে। এটা আপনারা গুড়টা নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে গুড়টা কিন্তু একদম মধুর মতো একটা চটচটে কনসিস্টেন্সিতে চলে আসবে। তো এবার আমি এর মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম। এতে গুড়ের যে ক্যারামেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু আর শক্ত হয়ে যাবে না। জলটা দিয়ে ক্যারামেলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণে গুড়। এখানে কিন্তু আখের গুড়, খেজুরের গুড়, ভেলি গুড় যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে অর্গানিক জ্যাগারি পাউডার নিয়েছি। আর যা যা উপকরণ আমি এখানে ব্যবহার করছি চেষ্টা করব সমস্তটাই ট্যাগ করে দেওয়ার, মানে যেগুলো লিংক পাবো সেগুলো ট্যাগ করে দেব। যাই হোক, পরের বার গুড়টা দিয়ে আবারও সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এই মিশ্রণটা এবার নামিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আরো কিছু উপকরণ আমি রেডি করে নেব। এই কেকটা বানানোর জন্য এরকম সাইজের 2টো কমলা লেবু আমি নিয়েছি। একটা কমলা লেবু ভালো করে ধুয়ে খোসাটাকে ওপর থেকে হালকা করে একটু গ্রেট করে নিচ্ছি, যাতে অরেঞ্জ জেসটা পাওয়া যায়। খোসার শুধু ওপরের অরেঞ্জ পার্টটাই গ্রেট করতে হবে, ভেতরের সাদা অংশটা কিন্তু নয়, তাহলে কেকটা একটু তিতকুটে হয়ে যেতে পারে। তো মোটামুটি 1 টিস্পুন মতো অরেঞ্জ জেস্ট এখানে নিলেই হবে। এবার ওই লেবুটা থেকেই আমাদের লেবুর রসটা নিয়ে নিতে হবে। তো বাটিটার উপরে একটা ছাঁকনি রেখে তার উপরে আমি লেবুর রসটা বের করে নিচ্ছি। একই রকম ভাবে 2টো লেবুর রস তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু ড্রাই ফ্রুটস। প্রথমে আমি ওই ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে নেওয়া চিনেবাদাম দিয়েছি, তার সাথে দিয়েছি কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম, ড্রাই অ্যাপ্রিকট নিয়েছি 3টে, সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি, কিশমিশ দিয়েছি, চেরি দিয়েছি, 4টে খেজুর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়েছি, তার সঙ্গে কিছুটা ব্ল্যাকবেরি দিয়েছি, এক মুঠো মতো টুটি ফ্রুটি দিয়েছি, আর বেশ খানিকটা দিয়েছি মোরব্বা। মোরব্বা এবং চিনেবাদাম না থাকলে বড়দিনের কেকটা কিন্তু ঠিক সম্পূর্ণ হয় না, মানে কোথাও একটা কিছু অসম্পূর্ণ থেকে যায় মনে হয়। আমার তো এরকমই মনে হয়, আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, লেবুর রসের সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো আমি মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমাদের ক্যারামেল এবং গুড়ের যে মিশ্রণটা সেটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। তো কেকের ব্যাটারটা আমি যে বাটিতে তৈরি করব সেই বাটিটাতে এই মিশ্রণটা ঢেলে রাখছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই ফ্রাইং প্যানটাকেই আবার আমি গ্যাসে বসালাম এবং অরেঞ্জ জুসের মধ্যে যে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো মেশানো রয়েছে সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে গরম করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা অরেঞ্জ জুসের মধ্যে এই সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে মিশিয়ে রেখে দিতে পারেন মোটামুটি ঘন্টা 2 মতো, তাতেও কিন্তু এগুলো সুন্দরভাবে ভিজে ফুলে যাবে। আর যদি ইনস্ট্যান্ট বানাতে চান কেকটা, তাহলে আমার মতো এরকম এটাকে গরম করে নেবেন 3 থেকে 4 মিনিটের জন্য, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম রেখেছি এখানে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা গরম করতে হবে। এরপর কেকের ব্যাটারটা তৈরি করার জন্য গুড়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে সমান পরিমাণে আপনারা এখানে গলানো মাখনও ব্যবহার করতে পারেন। তো স্প্যাচুলা দিয়ে এই সমস্ত উপকরণকে একসাথে একটু মিশিয়ে নিয়ে তারপর এই পাত্রটার উপরে একটা ছাঁকনি রাখবো এবং এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। তো ছাঁকনির উপরে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ওই একই কাপে করে মেপে 1.5 কাপ পরিমাণে ময়দা, আপনারা এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন।
সাথেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এটা রেগুলার খাবার খাওয়ার জন্য আমরা যে চামচ ব্যবহার করি সেই চামচেই নিয়েছি। আর ওই চামচেরই 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা বা খাওয়ার সোডা এবং 1 চামচ নিয়েছি গুঁড়ো দুধ। সমস্ত উপকরণ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চেলে নিতে হবে। এই ক্রিসমাস কেক বানানো কিন্তু ভীষণ সহজ। মানে এর তেমন কোনো ফর্মুলা নেই যে আপনাকে এইভাবে মেশাতে হবে, ওইভাবে মেশাতে হবে বা এই উপকরণের পরে ওই উপকরণ দিতে হবে, না হলে কেকটা হবে না। এই কেকটা কিন্তু মানে খুব সহজেই তৈরি হয়ে যায়। যেমন ভাবেই আপনি তৈরি করুন না কেন, উপকরণের মাপ যদি এক থাকে তাহলে কেকটা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আচ্ছা, ময়দার মিশ্রণটা মেশাতে মেশাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে দারচিনির গুঁড়ো, 4টে লবঙ্গ নিয়ে সেটাকে গুঁড়ো করে দিয়েছি হামানদিস্তাতে। আর নিয়েছি একটা ছোট্ট জায়ফলের টুকরো, তার থেকে জাস্ট 1 পিঞ্চ মতো জায়ফলের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। মানে জায়ফলটাকে গ্রেট করে জাস্ট 1 পিঞ্চ মতো হবে সেরকম পরিমাণে দিতে হবে এখানে। তো আবারও খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুট আর নাটগুলো আমি একটু ফুটিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এটা গরম থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে এভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সিট্রিক অ্যাসিড। আপনারা এর পরিবর্তে ভিনিগার দিতে পারেন 1 চামচ মতো। আর এই সিট্রিক অ্যাসিড যদি দেন তাহলে জাস্ট 2 পিঞ্চ মতো, মানে 2 চিমটি মতো কিন্তু যথেষ্ট। কোনো একটা টক উপকরণ এখানে দিতে হয় যাতে বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো তার সাথে রিঅ্যাক্ট করে কেকটা ফুলতে সাহায্য করে। তো ফ্রাইং প্যানটার মধ্যে 1 টেবিল চামচ মতো জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়েছি যাতে জলটা সিট্রিক অ্যাসিডের সাথে ভালো করে মিশে গিয়ে তারপর এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশতে পারে। মানে উদ্দেশ্য হচ্ছে সিট্রিক অ্যাসিডটা ডাইলিউট করে দেওয়া। ব্যাটারটা আমার একটু টাইট মনে হচ্ছে, তাই জন্য আরো 1 থেকে 2 টেবিল চামচ মতো জল এখানে অ্যাড করলাম আমি। আর এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা জল। আবারও স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে। ব্যাস, আমাদের কেকের ব্যাটার কিন্তু এখানে এক্কেবারে রেডি। এবার যে সসপ্যানটায় আমি কেকটা তৈরি করব সেটা একটু রেডি করে নিচ্ছি। সসপ্যানটা রেগুলার যে চা বানানোর সসপ্যান সেটাই নিয়েছি আমি। আর এর মধ্যে একটা ব্রাশের সাহায্যে একটু তেল মাখিয়ে দিচ্ছি পুরো সসপ্যানটাতে। আর কেকটা যাতে সহজে বেরিয়ে আসে বেক হওয়ার পরে, তাই জন্য সসপ্যানের নিচটাতে এরকম একটা বাটার পেপার সমান করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে যে কোনো সাদা কাগজ আপনারা ভালো করে তেল মাখিয়ে এখানে দিয়ে দিতে পারেন। বাটার পেপারটা সেট করে দেওয়ার পর ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ব্যাস, আমাদের কেক বেক করার সসপ্যান এখানে একদম রেডি। এবার কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাই সসপ্যানের মধ্যে ঢেলে দিলাম। স্প্যাচুলার সাহায্যেই ওপরটা একটু লেভেল করে দিতে হবে এরকম ভাবে। তো ব্যাটারটাও রেডি বেক হতে যাওয়ার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা রেগুলার রুটি বানানোর যে তাওয়া সেটা বসিয়ে দিতে হবে। আর তার উপরে এই সসপ্যানটা রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রয়েছে যাতে তাওয়াটা ভালো মতো গরম হয়ে যায়। এটা তো আগে থেকে প্রিহিট করা হয়নি আর করার দরকারও হয় না। তো কেকের ব্যাটারটার ওপরে আমি আরো কিছু ড্রাই ফ্রুটস আর নাটস রেখেছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এরপর এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে সসপ্যানটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এই সসপ্যানটার কোনো ঢাকনা নেই, সেই কারণে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে তার উপরে একটা প্লেট চাপা দিয়ে দেব। গতকালকে এই সসপ্যানটাকে শুধু ঢাকনা দিয়ে চাপা দিয়ে কেক বেক করার সময় আমার যেটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে যেহেতু ঢাকনা এবং সসপ্যানটার মধ্যে একটা গ্যাপ ছিল, তাই ভেতরে একটু স্টিম তৈরি হয়েছিল এবং তাতে কেকের ওপরে 2-1 ফোঁটা মতো জল পড়েছিল। আচ্ছা, এদিকে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে ঢাকা দেওয়ার পর ওপর থেকে যে প্লেটটা চাপা দিয়েছিলাম তার উপরে একটা ভারী কিছু রেখে কেকটাকে আমি বেক করেছি 45 মিনিট মতো। আর পুরো সময়টাতেই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখা ছিল। আমি কিন্তু এর আগে একবারও কেকটা চেক করিনি। এই জাস্ট খুললাম 45 মিনিট পর, আর তারপর একটা স্কিউয়ার এভাবে কেকের বিভিন্ন জায়গায় গেথে চেক করে নিচ্ছি যে স্কিউয়ারটা পরিষ্কার বেরোচ্ছে কিনা। যদি পরিষ্কার বেরোয় তার মানে বুঝতে হবে কেকটা একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে এবার বের করে নিতে হবে, মানে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। আর যদি দেখেন স্কিউয়ারের গায়ে কেকের ব্যাটার কিছুটা লেগে আছে তাহলে ওটাকে আরো কিছুক্ষণ বেক করবেন, তাহলেই হয়ে যাবে। তো কেকটা গ্যাস থেকে নামানোর পর প্রায় 15-20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। কেকটা এখনো হালকা একটু গরম রয়েছে। তো এবার আমি কেকটা এই সসপ্যানটা থেকে বের করে নিচ্ছি। প্রথমে কেকটা সসপ্যান থেকে একটু ছাড়িয়ে নিলাম একটা ছুরির সাহায্যে, মানে সাইডগুলো একটু স্ক্র্যাচ করে দিয়েছিলাম। তারপর সসপ্যানটার ওপরে একটা প্লেট রেখে প্লেটের ওপরে সসপ্যানটাকে এভাবে উল্টে দিলেই দেখবেন কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। বাটার পেপারটা ওপর থেকে আমি তুলে দিলাম। আমাদের কেক এখানে কিন্তু চারিদিক থেকে একদম সমানভাবে বেক হয়েছে। তো এবার এই কেকটাকে প্লেটের মধ্যে রেখে নিলাম। আর কেকটা আমি এবার কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে এটা টেক্সচার কেমন হয়েছে।
তো ড্রাই ফ্রুটস আর নাটসে ঠাসা ডিম ছাড়া এই বড়দিনের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। সাবস্ক্রাইব করা কিন্তু একেবারে ফ্রি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।